বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গঙ্গাচড়া বিএম কলেজের পক্ষ থেকে মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, প্রভাষক হিসাব রক্ষণ। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই করোনাকালীন সংকটে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আসো শুরু করা যাক। বিষয় হিসাব বিজ্ঞান, নীতি ও প্রয়োগ 1। তৃতীয় অধ্যায় লিপিবদ্ধকরণ পদ্ধতি। এর ইংলিশ হচ্ছে রেকর্ডিং প্রসেস। এই লিপিবদ্ধকরণ পদ্ধতির বেশ কিছু পরিচ্ছেদ আছে। আমরা আজকে আলোচনা করব হিসাব ও হিসাবের শ্রেণীবিভাগ। এর ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি দুটি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি হচ্ছে হিসাব কাহাকে বলে। হিসাব কাহাকে বলে জানার আগে আমরা জানি হিসাব অর্থ কী। হিসাব অর্থ গণনা করা। হিসাব অর্থ কি? গণনা করা। এখন আসা যাক হিসাব বিজ্ঞান। হিসাব কাহাকে বলে? কারবারি প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই সংগঠিত লেনদেনসমূহকে তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের মাধ্যমে সাজিয়ে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ শিরোনামের মাধ্যমে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকেই হিসাব বলা হয়। যেমন যন্ত্রপাতি সংক্রান্ত যাবতীয় হিসাব আমরা যন্ত্রপাতি হিসাব শিরোনামে লিপিবদ্ধ করি। আবার নগদ অর্থে যত প্রকার লেনদেন হবে সব কিছুকেই নগদান হিসাব শিরোনামে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তাহলে যন্ত্রপাতি সংক্রান্ত হিসাব যন্ত্রপাতি হিসাব শিরোনামে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা হিসাবকে সংক্ষেপেই বলতে পারি যে লেনদেনসমূহ লিপিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকেই হিসাব বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা হিসাব সম্পর্কে বুঝতে পারলাম। এখন আসি দ্বিতীয় কোশ্চেন। হিসাব কত প্রকার ও কি কি উদাহরণসহ ব্যাখ্যা করো। হিসাবসমূহের প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ব্যক্তিবাচক, অপরটি হচ্ছে অব্যক্তিবাচক। এক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, দুই হচ্ছে
অব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচককে আবার দুভাগে বিভক্ত হয়েছে। এক হচ্ছে দেনাদার, দেনাদার হিসাব। দুই হচ্ছে পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক আবার দু ধরনের, সম্পত্তিবাচক সম্পত্তিবাচক হিসাব। দুই হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব বা নামিক হিসাব। নামিক হিসাব। শ্রেণীবিন্যাস পেয়ে গেলাম, একটু ব্যাখ্যা করি। ব্যক্তিবাচক হিসাব কি? যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকে তাকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন রহিম হিসাব, সোনালী ব্যাংক হিসাব ইত্যাদি। এখন আসি দেনাদার হিসাব কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে দেনাদার হিসাব। তো ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে কি? দেনাদার হিসাব। যেমন করিমের নিকট 10,000 টাকার মাল বাকিতে বিক্রয়। এখানে করিম হিসাব দেনাদার। ঠিক আছে, করিম হিসাব দেনাদার। পাওনাদারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা দেনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওনাদার হিসাব হবে। তাহলে যেমন উদাহরণ দেই যে করিমের নিকট এত টাকার 10,000 টাকার মাল বাকিতে ক্রয় করা হলো। এক্ষেত্রে করিম হিসাব হবে পাওনাদার হিসাব। ঠিক আছে, এখন আসি অব্যক্তিবাচক হিসাব কি? যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকে না, বরং সম্পত্তি এবং আয় ব্যয়বাচক লেনদেন সংগঠিত হয় তাকেই অব্যক্তিবাচক হিসাব বলা হয়। ঠিক
আছে? যেমন বেতন, বেতন হিসাব, এই বেতন হিসাবটা আমাদের বেতন খরচ, এটা আয় ব্যয়ের মধ্যে পড়ে। আবার যন্ত্রপাতি হিসাব, এটা আমাদের সম্পদের মধ্যে পড়ে। এটা হচ্ছে আয় ব্যয়ের মধ্যে, আয় ব্যয় সম্পত্তি হিসাবের মধ্যে হচ্ছে সম্পত্তি হিসাবের মধ্যেই পড়ে। ঠিক আছে, এখন সম্পত্তিবাচক কি? সম্পত্তিবাচক হিসাব হচ্ছে যে সকল লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জিত হয় এবং সম্পত্তি প্রকাশ পায়, এটাকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলি। আর আয় ব্যয় হিসাব হচ্ছে যে সকল হিসাবের মধ্যে আমাদের আয় ব্যয় হিসাব, লাভ লোকসান হিসাব ইত্যাদি প্রকাশ পায়, তাকেই আমরা বলি আয় ব্যয় হিসাব। ঠিক আছে, যেমন বেতন হিসাব, সুদ হিসাব, কমিশন হিসাব, তাহলে আমরা কি শিখলাম? হিসাবের প্রকারভেদ। হিসাব কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাব আবার 2 ধরনের, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং আয় ব্যয় বাচক হিসাব। এই আয় ব্যয় বাচককে আমরা নামিক হিসাবেও বলতে পারি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।